আজকের এই ডক্টর সিকিউরিটি এলাকার সময়ত মুরব্বিয়ানগণ, উপস্থিত ভাইরা, আসসালামু আলাইকুম। আমি আজকের অনুষ্ঠানের প্রথমেই বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া গত 23 তারিখ থেকে অসুস্থ, হাসপাতালে আছেন। আমি তার জন্য দোয়া চাচ্ছি, তার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন তাকে সুস্থ করে আবার আমাদের মধ্যে ফিরে দেন, তিনি আবার দেশের মানুষের সেবা করতে পারেন। সম্মানিত এলাকাবাসী, আপনারা জানেন বেগম খালেদা জিয়া গত ফ্যাসিস্ট সরকারের যে 16 বছর, এই 16 বছর তিনি ফ্যাসিস্ট সরকারের বিভিন্ন মিথ্যা মামলার শিকার, হয়রানির শিকার, এমনকি একটি সাজানো মামলায় তার 10 বছর সাজা হয়েছে। তিনি 6 বছর কারাবরণ করেছিলেন। মামলাটি একটি হাস্যকর মামলা। যিনি বাংলাদেশের 3 বার প্রধানমন্ত্রী ছিলেন, যিনি একজন সাবেক রাষ্ট্রপতির স্ত্রী, যিনি একজন সাবেক সেনাপ্রধানের স্ত্রী, তিনি 2 কোটি টাকা আত্মসাৎ করেছেন। এই কারণে তাকে ফ্যাসিস্ট সরকার মিথ্যা মামলা দিয়েছে এবং তার ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে 10 বছর সাজা দিয়েছে। তিনি 6 বছর কারাবরণ করেছেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ওই 2 কোটি টাকা বেগম খালেদা জিয়া ব্যাংক থেকে উত্তোলন করেনি, এখনো ব্যাংকে আছে। ওই টাকা বৃদ্ধি হয়ে 10 কোটি টাকা হয়েছে। কিন্তু বেগম খালেদা জিয়াকে ওই অপরাধে তাকে 10 বছর সাজা দিয়ে হচ্ছে। আপনারা দেখেছেন ফ্যাসিস্ট সরকারের প্রধান হাসতে হাসতে এক মিটিংয়ে বলেছিল তার পিয়ন 400 কোটি টাকার মালিক, তার পিয়ন হেলিকপ্টারে চড়ে। কিন্তু তার গ্রেপ্তার, তার বিরুদ্ধে মামলা হয়নি, তাকে গ্রেপ্তার করা হয়নি, তার সাজা হয়নি। আবার দেখেছেন ফ্যাসিস্ট আমলে হঠাৎ আমরা পত্রিকায় দেখলাম বাংলাদেশ ব্যাংক থেকে 4000 কোটি টাকা উধাও হয়ে গিয়েছে। আর ফ্যাসিস্ট সরকারের অর্থমন্ত্রী বীর দরবার বললেন 4000 কোটি টাকা কোনো টাকাই না। যেখানে 4000 কোটি টাকা কোনো টাকাই না, কিন্তু 2 কোটি টাকার মামলায় বেগম খালেদা জিয়াকে 10 বছর সাজা দিয়েছে। এই যে 4000 কোটি টাকা বাংলাদেশ ব্যাংক থেকে উধাও হয়ে গেল, কোনো মামলা হয়নি, কেউ গ্রেপ্তার হয়নি, কাউকে সাজাও দেওয়া হয়নি। আজকে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তিনি সুস্থ অবস্থায় জেলখানায় গেলেন, কিন্তু জেলখানায় গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। বাংলাদেশের বিশিষ্ট চিকিৎসকরা বলছেন বেগম খালেদা জিয়ার এখন যে অবস্থা, বাংলাদেশে তার আর কোনো চিকিৎসা নেই। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠাতে হবে। ফ্যাসিস্ট শেখ হাসিনা কিন্তু তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি দেননি। বিদেশ থেকে বিশেষজ্ঞ ডাক্তাররা আসছেন, তারাও কিন্তু একই কথা বলেছেন, বাংলাদেশের মাটিতে বেগম খালেদা জিয়ার আর কোনো চিকিৎসা নেই, উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠাতে হবে। ফ্যাসিস্ট সরকার কিন্তু বিদেশ যাওয়ার অনুমতি দেননি। ফ্যাসিস্ট সরকার ভেবেছিল বেগম খালেদা জিয়া জেলখানায় বিনা চিকিৎসায় দুঃখে দুঃখে মরে যাবে, অথবা মৃত্যুর ভয়ে ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনার সাথে আপোষ করবে। ফ্যাসিস্ট সরকার ভেবেছিলেন বেগম খালেদা জিয়ার পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার মেয়ার অসুস্থতার কারণে তার মা মৃত্যু করে ঢলে পড়ছে, এই কারণে তারেক রহমান ফ্যাসিস্ট সরকারের সাথে আপোষ করবে। কিন্তু আমরা দেখতে পেয়েছি পুরো উল্টোটা। বেগম খালেদা জিয়া জেলখানায় অসুস্থ থাকা অবস্থায় বলেছেন
আমার যা হবার হবে। বাংলাদেশের মানুষ এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে এই ফ্যাসিস্ট সরকার থেকে বাংলাদেশের মানুষকে বাঁচাতে হবে। আমরা দীর্ঘ 16 বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অনেক ভাই গুম হয়েছেন। বিএনপির সাবেক এমপি ইলিয়াস আলী গুম হয়েছেন। এই সাবেক রমনা থানার বিএনপির সভাপতি কমিশনার চৌধুরী আলম গুম হয়েছেন। আজকে ফ্যাসিস্টের পতনের পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য বিদেশ গিয়েছেন। কিন্তু এই যে দীর্ঘ 6 বছর বেগম খালেদা জিয়া কারাগারে ছিলেন, কোন চিকিৎসা সেবা পান নাই। সেখানে কিন্তু বেগম খালেদা জিয়ার সবকিছু শরীরে সবকিছু অঙ্গনগুলো নষ্ট হয়ে গিয়েছে। তাকে 16 পর্যন্ত তাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল। তিনি দেশের বাইরে চিকিৎসা নিয়ে একটু সুস্থ হয়ে দেশে ফিরেছেন। আজকে আবার গত 23 তারিখে আবার তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বাংলাদেশের প্রতিটি মসজিদে তার জন্য দোয়া করা হয়েছে। বিভিন্ন ধর্মের উপাসনালয়ে ওই ধর্মের ভাইয়েরা প্রার্থনা করেছেন যেন বেগম খালেদা জিয়াকে আল্লাহ পাক সুস্থ করে দেন। কারণ বেগম খালেদা জিয়া বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন। বেগম খালেদা জিয়া এই বাংলাদেশ মানুষের সেবা করার জন্য কাজ করেছেন। বেগম খালেদা জিয়া কিন্তু এর সাথে সাথে কোনো আপোষ করেনি। তিনি বাংলাদেশের ছাত্র সমাজকে, যুব সমাজকে, শ্রমিক সমাজকে ঐক্যবদ্ধ করে দীর্ঘ 9 বছর এই স্বৈরাচারী আন্দোলন সংগ্রাম করে তিনি কিন্তু স্বৈরাচারের সাথে পতন ঘটিয়েছিলেন। তদ্রুপ কিন্তু 16 বছর বেগম খালেদা জিয়া পরবর্তী তারেক রহমান এই ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে এই ফ্যাসিস্ট শেখ হাসিনাকে এই বিদেশ থেকে, বাংলাদেশ থেকে তাকে বিতাড়িত করেছে। আজকে আমরা একটি নতুন সরকার পেয়েছি। গত 16 বছর বাংলাদেশের মানুষ কোন ভোট দিতে পারেনি। জাতীয় সংসদ নির্বাচন, স্থানীয় নির্বাচন, এমনকি যে কোনো সামাজিক সংগঠনের নির্বাচনও মানুষ ভোট দিতে পারেনি। দিনের ভোট রাজনীতি সম্পন্ন করে ফলাফল ঘোষণা করে ফেলেছে। আজকে তরুণ সমাজ, যুব সমাজ, বাংলাদেশের মানুষ আজকে ভোট দেওয়ার জন্য অপেক্ষায় আছে। 2018 সালেও আমাকে বিএনপির পক্ষ থেকে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছিল। আপনারা জানেন, যেদিন তফসিল ঘোষণা করা হলো তার 1 সপ্তাহের মাথায় এই ঢাকা ভারতে আমাকে সহ বিএনপির নেতাকর্মীকে 91টি মামলা দিয়েছে। 1 সপ্তাহের ভিতরে গায়েবী মামলা। একটি মামলার আসামি ছিল 160 থেকে 120 জন, অর্থাৎ 1 সপ্তাহে প্রায় 11,000 লোককে মামলা দিয়েছে। তারপরে আর আমাদের নেতাকর্মীরা কেউ বাসাবাড়িতে থাকতে পারেনি, আজও বাসাবাড়িতে থাকতে পারেনি। যেখানেই বসেছি সেখানেই এই সরকারের সরকারের পুলিশ বাহিনী, ডিবি বাহিনী হামলা করেছে। অত্যাচার নির্যাতন সহ্য করে আমরা কিন্তু এই বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে আমরা দীর্ঘ 16 বছর আমরা এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি। আজকে ফ্যাসিস্ট থেকে আমরা মুক্ত হয়েছি। আজকে একটি নতুন নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে আগামী বছর ফেব্রুয়ারি মাসে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি 2-1টি দল আজকে সেই নির্বাচন বানচাল করার জন্য ব্যস্ত হয়ে উঠেছে। একটি দল, যে দলটি স্বাধীনতা যুদ্ধের পক্ষে ছিল না, যে দলটি স্বাধীনতা যুদ্ধ চায়নি, দেশ স্বাধীন চায়নি, যে দেশটি বাংলাদেশের পতাকা চায়নি, বাংলাদেশের মানচিত্র চায়নি, যে দলটি স্বাধীনতা যুদ্ধের সময় পাক হানাদার বাহিনীর পক্ষে থেকে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে, যে দলটি পাক হানাদার বাহিনীর পক্ষে থেকে, সেই দলটি কিন্তু বাংলাদেশে নির্বাচন চাচ্ছেন না। নির্বাচন করতে দেওয়া হবে না। তাই সংস্কার করতে চলমান প্রক্রিয়া, যতদিন পৃথিবী থাকবে, যতদিন দেশ থাকবে, সময়ের তাগিদে সংস্কার হতেই থাকবে। এটাই পৃথিবীর নিয়ম।
তাহলে কেন তারা এই কথা বলছেন? অর্থাৎ তারা নির্বাচন চান না। বাংলাদেশের মানুষ এটা কিন্তু গ্রহণ করে নেই। পরবর্তীতে তারা বললেন পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। পিআর পদ্ধতিটা কি? এটা তো বাংলাদেশের মানুষ জানেও না, বোঝেও না। এক মুরব্বী সোশ্যাল মিডিয়ায় বলেছেন, আমি দেখেছি, পিআর পদ্ধতি হলো আমি ভোট দেব ট্রাম্পকে, আরে এমপি হবে হিরো আলম। এটাই হলো পিআর পদ্ধতি। এই পদ্ধতি কিন্তু বাংলাদেশের মানুষ গ্রহণ করেনি। তারপর আবার বলা শুরু করলো তারা গণভোট চায়। আরে ভাই, গণভোট থেকে নিয়ম আছে। গণভোটের যে কোনো শর্ট এজেন্ডা নিয়ে সংসদে আলোচনা হবে। সংসদে আলোচনা করে তারপর এটা জনগণের কাছে দিবে। জনগণ এটাকে গণভোটের মাধ্যমে সিদ্ধান্ত দেবে। কোনো এজেন্ডা আলোচনা হলো না, কোনো সংসদে আলোচনা হলো না, আপনি বলে দিলেন গণভোট। কি ব্যাপারে গণভোট হবে? যদি গণভোট হতে হয় তাহলে বলতে হবে গণভোট হবে যারা এদেশের স্বাধীনতা চায়নি, যারা এদেশের মানচিত্র চায়নি, যারা এদেশের পতাকা চায়নি, যারা যুদ্ধের সময় আমাদের মা বোনদের ইজ্জত নষ্ট করেছে, তারা এই দেশে রাজনীতি করতে পারবে কি পারবে না সে ব্যাপারে গণভোট হতে হবে। অর্থাৎ তারা, এই দলটি মুখে বলতে পারছে না নির্বাচন চাই না, তারা তাদের কর্মকাণ্ডে তারা প্রমাণ করে দিচ্ছেন তারা নির্বাচন চান না। কেন বা নির্বাচন চাবেন? আমি একটি উদাহরণ দেই। এই দলের আমির ডাক্তার শফিক সাহেব, তিনি 3 বার নির্বাচন করেছিলেন, একবারও কিন্তু পাশ করতে পারে নাই। সিলেট 1 থেকে একবার নির্বাচন করেছিলেন, ভোট পেয়েছেন 18,000 থেকে একটু বেশি। আবার 5 বছর পরে আবার একই আসন থেকে এমপি হওয়ার শখে নির্বাচন করেছিলেন, ভোট পেয়েছিলেন 17,000 থেকে একটু বেশি। ভাইরা, এমপি হওয়ার শখ সবারই জায়গায়, তারও রাখছিল। তারপর তিনি সিলেট ছেড়ে মৌলভীবাজারে চলে গেছেন। মৌলভীবাজারে গিয়ে নির্বাচন করলেন এই যে আমাদের আমির ডাক্তার শফিক, মৌলভীবাজার 2 থেকে। সেখানে ভোট পেয়েছেন 12,000 থেকে একটু বেশি। 3 বারে কিন্তু 50,000 হয়নি। তাহলে এই লোক কি নির্বাচন যাবে? যাবে না। এই জন্যই তো কিন্তু তারা নির্বাচন চাচ্ছেন না। তারা নিজের নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। এখন তো তারা খুব আরামে আছেন। হেলিকপ্টার দিয়ে ভূমিদস্যু বসুন্ধরার মালিক শাহ আলমের বাড়িতে যান, গোপন মিটিং করেন, হাজার হাজার কোটি টাকা নেন। ভূমিদস্যু বসুন্ধরা ভূমিদস্যু শাহ আলমের তো সব জনগণের জমি দখল করার টাকা। এই ডাক্তার শফিক বসুন্ধরা মালিকের বাসায় হেলিকপ্টারে করে কেন 5 তারিখে পড়ে গেল? বাংলাদেশের মানুষ এটা জানতে চায়। আর কিন্তু জানাননি কেন গেলেন? একজন ভূমিদস্যুর সাথে একটা রাজনৈতিক দলের প্রধানের কিসের মিটিং হতে পারে? তাই বলতে চাই, এই দলটি এখন তো ভালো আছে, ভূমিদস্যুর সাথে গিয়ে মিটিং করতে পারেন, বড় বড় কথা বলতে পারেন। ব্যাংক দখল করেছেন 5 থেকে পরে 5টি, ইন্স্যুরেন্স কোম্পানি দখল করেছেন বেশ কয়েকটি, এখানে এগুলো পারছেন। কিন্তু জনগণের সরকার হয়ে গেলে আর বসুন্ধরার মালিকের বাসায় গিয়ে গোপন মিটিং করার সুযোগ থাকবে না। বসুন্ধরার মালিক কিন্তু ডাকবে না। জনগণের সরকার হয়ে গেলে আর কোন ব্যাংক দখল করতে পারবে না, আর কোন ইন্স্যুরেন্স কোম্পানি দখল করতে পারবে না। আজকে বড় বড় কথা বলে চোরের মার বড় করা, তা হলো ডাকাত। এই ডাকাত থেকে দেশকে বাঁচাতে হবে। তার বক্তব্যে বলেছেন এবং বইতে লিখেছেন, তৎকালীন যুদ্ধের সময় আমাদের প্রিয় নবী এবং সাহাবীরা লোভী ছিল, এই কারণে অনেক যুদ্ধে পরাজয় বরণ করেছেন। তার উত্তরসূরি আজকে আমাদের এই দেশের জামাত ইসলাম, তারা আজকে কি করছে দেখুন। তারা আজকে মাথায় টুপি লাগিয়ে মন্দিরে গিয়ে গীতা পাঠ করছেন, মন্দিরে গিয়ে উলুদুই দিচ্ছেন, মন্দিরে গিয়ে নাচ গান করছেন। আবার মন্দিরে গিয়ে বলেন যে হিন্দুদের পূজা আর আমাদের মুসলমানদের রোজা একই জিনিস। একজন সাধারণ কর্মী বলেননি কিন্তু, জামাতের একজন নেতা, যিনি সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট, জামাতের প্রতিনিধি, সে বলেছেন যে হিন্দুদের পূজা
আমাদের মুসলমানদের রোজা একই জিনিস। ক্ষমতা যাওয়ার জন্য আমাদের ইসলামকে ধ্বংস করে দিচ্ছে, ক্ষমতা যাওয়ার জন্য পার্শ্ববর্তী রাষ্ট্রকে খুশি করে ক্ষমতা যাওয়ার জন্য আমাদের ধর্মকে ধ্বংস করে দিচ্ছে। আবার বলেন ওই একই ব্যক্তি হিন্দুদের উলুধ্বনি আর আমাদের মসজিদের আজান একই জিনিস। কেন বলছেন? পার্শ্ববর্তী রাষ্ট্রকে তো খুশি করতে হবে, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রকে খুশি করে আমাদের ধর্মকে শেষ করে তারা ক্ষমতায় যেতে চায়। আবার বললেন বিশু, রাম, কৃষ্ণ আর আমাদের মোহাম্মদ, আলী, ঈশা সবাই শান্তির বাহক, সবাই একই জিনিস। আজকে তারা ক্ষমতা যাওয়ার জন্য ইসলামকে ধ্বংস করে দিচ্ছে। আজকে ইসলামকে ধ্বংস করার চেষ্টা করছে সেই দলকে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের মুসলমান কখনো ভোট দিতে পারে না, ভোট দিতে পারে না। আমাদের নেতা মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছিলেন, এই বাংলাদেশের মানচিত্রের ভিতরে যারা বসবাস করবে সবাই বাংলাদেশী, আবার আমরা সবাই মিলেমিশে এদেশকে করব, এদেশকে এগিয়ে নিয়ে যাব। তিনি কিন্তু ক্ষমতা এসেই বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছিলেন। তিনি আলেমদেরকে সম্মান করতেন, তিনি আলেমদের নিয়ে প্রায় কিন্তু মিটিং করতেন। তিনি বাংলাদেশের ইসলামী উম্মার জন্য কাজ করেছেন, শুধু বাংলাদেশের ইসলামী উন্নয়নের জন্য নয়, তিনি সারা পৃথিবীতে ইসলামী উম্মার জন্য কাজ করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি ইরাক ইরান যুদ্ধ বন্ধের জন্য চেষ্টা করেছিলেন। তিনি আলেমদের সম্মান করতেন, শ্রদ্ধা করতেন। আজকে আমরা সেই দল করি। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছিলেন, ধর্ম যার যার, নিরাপত্তা দিবে সরকার। বাংলাদেশের ভিতরে যারাই বসবাস করে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, বিভিন্ন উপজাতি, আমরা সবাই বাংলাদেশী। ধর্ম যার যার, নিরাপত্তা দিবে সরকার। আমরা সবাই মিলে একটি গোলাপ ফুল, গোলাপ ফুলে অনেকগুলো পাপড়ি থাকে, সবগুলা পাপড়ি মিলে একটি গোলাপ ফুল হয়, মানুষকে সুগন্ধ দিয়ে থাকে। আমরা বাংলাদেশের বিভিন্ন ধর্মের, বর্ণের, উপজাতি মিলে আমরা একটি রাষ্ট্র, একটি গোলাপ ফুল। আমরা সবাই মিলে এদেশকে এগিয়ে নিয়ে যাব, এদেশকে আমরা সুন্দরভাবে গড়ব। বিএনপি যদি ক্ষমতা আছে, আল্লাহ পাক যদি আমাকে কবুল করেন, এই চাঁদাবাজের কোন চিহ্ন এই ঢাকা করতে আমি রাখবো না ইনশাল্লাহ। কিশোর গ্যাং, এই কিশোর গ্যাং কিন্তু হঠাৎ করে গত কয়েক বছর ধরে উৎপাত শুরু করেছে ঢাকা শহরে। আমি একটি পরিষ্কার ভাষা বলতে চাই, এই এলাকার কিশোর গ্যাং বলেন, যুবক গ্যাং বলেন, বৃদ্ধ গ্যাং বলেন, কোন গ্যাংয়ে কিন্তু ঢাকা ভারতে থাকতে দেওয়া হবে না। আমি ঢাকা ভারত সবাইকে নিয়ে একটি সামাজিক বন্ধন তৈরি করে এই এলাকায় একটি সামাজিক ভাবে প্রতিষ্ঠিত করে এই এলাকায় একটি উন্নতশীল এলাকা হিসাবে আমি প্রতিষ্ঠিত করবো, সেই প্রত্যয় আপনাদের কাছে দিচ্ছি। সমিত এলাকাবাসী, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি সর্বশেষ আবারও আমাদের প্রিয় নেত্রী, যিনি এদেশের জন্য দীর্ঘ বছর কাজ করেছেন, এদেশের মানুষের জন্য কাজ করেছেন, এদেশের আলেম সমাজের জন্য কাজ করেছেন, আমাদের সেই প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, হাসপাতালে মৃত্যুর সাথে বাচ্চা লড়ছেন, তার জন্য দোয়া করবেন, মন খুলে দোয়া করবেন, আল্লাহ পাক যেন তাকে সুস্থ করে আবার আমাদের মাঝে ফিরিয়ে দেন। সবাইকে সংগ্রামী সালাম ও অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।